ফুয়াদ একজন রাজনীতিবিদ হিসাবে যে বঙ্গবন্ধুকে নিয়ে যেগুলো বলছেন এগুলো খুবই শিশু সুলভ কথাবার্তা। কারণ কোন রাজনৈতিক নেতাকে আমরা নবী মনে করি না। না, আপনি তার প্রশংসা করছেন কিন্তু তার স্বাধীনতায় সে অবদান সেটাই স্বীকার করেন না, তার কি বাকিগুলো কি দরকার নাই? অবদান ফুয়াদ আশ্চর্য হচ্ছে আমাকে কেন হত্যা করা হয়নি, যেটা আমাকে কেন গ্রেপ্তার করা হয়নি, আমি কিভাবে বেঁচে আছি, যেটা নিউ ইয়র্কে পলাতক একটা ইউটিউবার প্রতিদিন এগুলো বলে বেড়ায়, আমি জানি না তার সাথে কিভাবে এই সুর মিলে গেল। যেমন ফুয়াদ আরেকটা বক্তব্য বেশ ভাইরাল হয়েছে, আপনি বলেছেন মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ বা কিংবা শেখ মুজিব কোনো যুদ্ধে অংশ নেননি। বিষয়টা একটু যদি খুলে বলতেন। একটু লম্বা টপিক, এখন আপনি আলোচনা ঢুকবেন কিনা? বিষয়টা দেখেন, 25শে মার্চ যখন গোল টেবিল রাউন্ড টেবিল মিটিং ফেল করলো, সন্ধ্যার পরে ইতিমধ্যে ক্র্যাকডাউনের প্রিপারেশন চলছে। আওয়ামী লীগের নেতারা খবর পেয়ে গেছেন রাতে ক্র্যাকডাউন করবে। তাজউদ্দিন আহমেদের ডায়েরিতে পড়বেন লিখছে, তাজউদ্দিন আহমেদ 32 নম্বরে গেছে, গিয়ে বলতেছে মুজিব ভাই আমরা তো পালাইতে হবে কিছুক্ষণ পরে, তো আপনার একটা বক্তব্য, এবং সে একটা রেকর্ডার নিয়ে গেছে, কাগজ কলম নিয়ে গেছে, যে আপনি একটা বক্তব্য রেকর্ড করে দেন, আমরা তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব, দেশে যুদ্ধকে অর্গানাইজ করতে হলে আপনার একটা বক্তব্য লাগবে। সেটা দিতে অস্বীকার করেছে। এরপর বলতে ঠিক আছে আপনি কাগজ কলম একটু লিখে দেন, লিখে একটু সাইন করে দেন, আমরা কি পড়বো আপনার পক্ষ থেকে, মানুষকে জানাবো, এটা প্রয়োজন আমি পড়বো আপনার তরফ থেকে। সে বলতেছে আজকে ক্র্যাকডাউন হবে, আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করে দিছি অলরেডি, এগুলো মেনে নেবো না। 27 তারিখে হরতালের ডাক দিয়েছে, বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমা, 27 তারিখ হরতাল হবে। শেখ মুজিব 25 তারিখে পালানোর আগে সে 27 তারিখে হরতালের কর্মসূচি দিয়েছে। অবশ্যই পালিয়েছে, সে ক্যান্টনমেন্টের সাথে অ্যারেঞ্জমেন্ট করেই পালাইছে। ক্যান্টনমেন্ট থেকে গাড়ি আসছে, তার সুটকেস রেডি করে দিয়েছে তার ওয়াইফ, পুরো বর্ণনা আসছে হিস্ট্রির বইগুলোতে দেখেন, সে আসতে পালায় চলে গেছে। তো এই হলো শেখ মুজিবের যুদ্ধ। পরবর্তীতে দেখেন তাজউদ্দিন আহমেদের ডায়েরিতে এই কথা লেখা আছে, মুজিব ভাই আপনাকে তো কখনো বলতে পারলাম না যুদ্ধটা আমরা কিভাবে করেছি, কিভাবে অর্গানাইজ করেছি। শেখ মুজিব মুক্তিযুদ্ধের গল্প কোনোদিন 71-এর প্রবাসী সরকারকে ডেকে এনে জিজ্ঞেস করেন নাই, কোনোদিন জানতে চান নাই। বহুবার তাকে বলা হয়েছে, সে কোনোদিন মুজিবনগরে যায় নাই। তাজউদ্দিন আহমেদ বারবার রিকোয়েস্ট করছে, বহুবার বলা হয়েছে যে আসেন মুজিব ভাই একটু আপনি বৈদ্যনাথ তলাটা দেখে আসেন, আমরা ওই পার থেকে পালায় এসে কিভাবে একটা মঞ্চ করে স্বাধীনতার ঘোষণাপত্র দিলাম, আপনাকে রাষ্ট্রপতি ঘোষণা করলাম, এটা তো আপনাকে দেখতে হবে। কোনোদিন যায় নাই সে সেখানে। অতএব সেই বাস্তবতায় দেখতে হবে যুদ্ধটা কারা অর্গানাইজ করছে। যুদ্ধ অবশ্যই তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে, বাকি যারা পালিয়ে গেছেন ভারতের সহায়তায়, এবং এই ব্যাপারে দ্বিমত আছে যে আমাদের প্রবাসী সরকার করাটা ভারতে ঠিক হয়েছে কিনা। সেক্টর কমান্ডাররা কিন্তু রাজি ছিলেন না। জেনারেল ওসমানী থেকে সবাই বলেছেন যে আমরা আমরা কিছুটা ক্লিয়ার হয়েছে। একটু যদিও একটু জানতে চাই, আমি আনিস আলমগীর কাছে অনেক সময় দেওয়া আছে, অনেক সময় পাবেন উনি। অনেকক্ষণ বলেছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য, যদি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের এই অভিযোগের কথা বলি, শেখ মুজিব শেখ হাসিনা শেষ করতে ইতিহাস ঐতিহ্য, কি বলবেন? প্রথমে আমি বলবো যে ফুয়াদ একটা রাজনৈতিক দলের মহাসচিব, উনি যেভাবে বলছেন এটাতে আমার বলার কিছু না। ওনারা রাজনৈতিক দলের নেতা হিসেবে যা ইচ্ছা তা বলতে পারেন, আমরা বলতে পারি না। আমরা বলতে পারি না বললেই ফুয়াদ আশ্চর্য হচ্ছে আমাকে কেন হত্যা করা হয়নি, যেটা আমাকে কেন গ্রেপ্তার করা হয়নি, আমি কিভাবে বেঁচে আছি, যেটা নিউ ইয়র্কে পলাতক একটা ইউটিউবার প্রতিদিন এগুলো বলে বেড়ায়, আমি জানি না তার সাথে কিভাবে এই সুর মিলে গেল। সে প্রতিদিন ভিডিও বানায়। আনিস আলমগীর কেন এখনো বেঁচে আছে, তাকে হত্যা করা হয় না কেন? ফুয়াদের কথা বলি নাই, এটা মিলে গেছে আর কি। হুমকি দেওয়া হয়েছে কিনা আপনি সত্য কথা বলার জন্য, এইভাবে যদি ট্যাগের রাজনীতি চলতে থাকে আমাদের করার কিছু নাই। আর আওয়ামী লীগ সম্পর্কে উনি যেগুলো বলেছেন, আওয়ামী লীগের কোনো নেতা কর্মী যদি থাকে তাদেরকে যদি টকশোতে যদি ডাকার আপনাদের সাহস থাকে তাদের কাছ থেকে শুনেন। আমার কোনো ঠেকা নাই যে আওয়ামী লীগ। আমি সাংবাদিক হিসেবে বলবো যে ফুয়াদ একজন রাজনীতিবিদ হিসাবে যে বঙ্গবন্ধুকে নিয়ে যেগুলো বলছেন এগুলো খুবই শিশু সুলভ কথাবার্তা। যে বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই, যে লোক জীবনের সিংহভাগ কাটিয়ে দিলেন এই দেশকে স্বাধীন করার জন্য, তিনি স্বাধীনতা চান নাই, উনি ওই রাতে পালিয়ে গেছেন। ওই রাতে উনি খুব ভালো করেই জানেন যে আর্মিরা কাকে চায়, আর্মিরা যদি উনাকে না পায় এদেশে কেমন ম্যাসাকার করবে। ওনার বলা বহুবার বলেছেন, আমি তাদের আমাকে করেছে বলছে আমাকে ওরা ওদের টার্গেট, আমি যখন ধরা পড়বো তখন আর বিষয় না। আর উনি যদি পালিয়ে যেতেন তাহলে পাকিস্তানে এই ন্যারেটিভ তৈরি করতে যে দেখো ভারত এটা করছে, ভারত থেকেই আমাদের এই হচ্ছে মুজিব হচ্ছে ভারতের চর, এইভাবে যেটা এখনো এরাও বলে মুজিব হচ্ছে ভারতের চর, এভাবে এরা এখনো মানে দুঃখে ফেটে যায়, ওদের কলজা ফেটে যায় যে কিভাবে সোনার পাকিস্তান থেকে আমরা পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেলাম। সে এদের এরা এই যে যারা 2.0 স্বাধীনতা, তো এইটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। শুধু আমি একটা সংশোধনী দিতে চাই ফুয়াদকে নিজে জানার জন্য। এই যে 71 এই যে 25শে মার্চের রাতে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেটা আমার ফ্যামিলির সাক্ষী, অন্য কেউ না। আমার চাচা, উনি চিটং ছাত্রলীগের নেতা বখতিয়ার উদ্দিন চৌধুরী, উনার নেতা হচ্ছেন জহুর আহমেদ চৌধুরী। রাত 12টার পরে তারা মাইকিং করেছেন রিক্সা নিয়ে,
বলে যে তোমরা যাও, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে, এটা রাত 12টার পরে এটা তারা সারা চিটং শহরে মাইকিং করেছে, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এখন এটা কিভাবে দিয়েছেন, এটা ওই থেকে পাইছেন না পাইছেন সেগুলো আমি জানি না, বাট উনি দিয়েছেন। এবং পরের দিনের ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এগুলো তো আছে, এগুলো তো ডকুমেন্টেড, এগুলো নিয়ে তর্ক করার সময় ব্যয় করা। সত্য হলে তাজউদ্দিন আহমেদের ডায়েরি তো তাজউদ্দিনের ডায়েরি কি না আছে, কে কিভাবে প্রকাশ হচ্ছে, তাজউদ্দিনের কি, সেটা নিয়ে আমি ইয়ে করবো না। আমি যেগুলো আমি দেখছি, আমারগুলো আমি দেখছি, আমি আমারগুলো বলতেছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার সংবাদপত্রের ইতিহাস থেকে বলছি। কার ডায়েরিতে কে কি গল্প লিখলো সেটাতে আমি যাচ্ছি না। আরেকটা হচ্ছে যে আমি যেটা বলতেছি যে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের মানে ও বলছে যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মানে শেখ হাসিনা, মানে শুনলে মনে হয় যেন শেখ হাসিনা কত বছরে এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে, কিছুই করে নাই। আমাদের যে এই সরকারের অনেক উপদেষ্টা যে বলে আমরা এটা পেয়েছি, আমাদের এটা ভিত্তি এত স্ট্রং, আমাদের অর্থনৈতিক ভিত্তি এত স্ট্রং, আমাদের ওই অর্থ উপদেষ্টা বারবার বলে থাকেন, মনে হয় যেন এগুলা মিছা কথা। এবং ডক্টর ইউনূস ধ্বংসস্তূপ থেকে উনি ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পরে মানে ৭২-এ ক্ষমতা নিয়েছেন, ক্ষমতা নিয়ে এখন এমন একটা বানাচ্ছেন যে কিছু, এই দেশ তো কিছুই ছিল না, আর্মি ছিল না, ইয়ে ছিল না, উনি বানাচ্ছেন সবকিছু, তাতে হয়ে গেছে। আমরা যেটা ছিল সেটাই চাচ্ছি এখন, এর আগে যেটা ছিল জনগণ সেটাই চাচ্ছে। এর আগে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যা ছিল, বাজার করে যে বাজার খেতে পারছে সেটাই চাচ্ছে। এর আগে যে পরিস্থিতি ছিল বা নিজের বাড়িতে শান্তিপূর্ণ ঘুমানোর যে অধিকার সেটাই চাচ্ছে। আমরা এই সরকার যদি কিছু কাজ করে থাকে, গুম এবং খুন তো হচ্ছে, অহরহ হচ্ছে, গুমের যে বিষয়টা ছিল, গুম কালচার, যেটা যে আয়নাঘর কালচার, এটা ছাড়া, এবং ক্রস ফায়ার, দুই একটা হয়েছে ক্রস ফায়ার এবং গুম ছাড়া এই সরকারের আর কোনো দৃশ্যমান কোনো কাজ নাই। ধ্বংস কত প্রকার এবং কি এই সরকারের আমলে মানুষ উপলব্ধি করছে। সমাজকে যে টুকরা করে দিয়েছে, একজনের ভাই লাগাচ্ছে, রাজনৈতিক ঘরে রাজনীতি লাগিয়ে দিয়েছে, এই সরকারই সব করেছে। এখন এই বলছিলেন যে গতকালও একটা অর্গানাইজেশন দিয়েছে যে ৭৮% তার সরকারের মানে প্রশংসায় মানুষ উচ্ছ্বসিত। ওই অর্গানাইজেশনের একজনের সাথে কথা হয়েছে, আমার ভাইয়ের কথা হয়েছে, তারা বলছে যে প্রথম আলো তাদের এই রিপোর্ট যেটা, সেটাকে বিকৃত, তারা বুঝেই নাই এটা কিভাবে উপস্থাপন করেছে, সেটাতে একটা হচ্ছে মানে ভুয়া বলে তারা ভুল তথ্য, মানে কিভাবে জরিপ করতে হয় সেই বিশ্লেষণ তারা করতে পারে না, সেই কারণে এটা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে এত হাস্যকর, আমি ওইটাকে আরো বলবো যে সেটা প্রেস সচিবকে পাশে নিয়ে ঘোষণা করছে। প্রেস সচিবকে পাশে নিয়ে যখন এই সরকারের গুণগান গাইবে কেউ বা একটা অর্গানাইজেশন জরিপ করবে, তাহলে বুঝতে হবে যে এগুলার কোথায় অরিজিনাল, এদের প্রাণভ্রমরা কোথায় এবং কেন এগুলা করতেছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা যখন এই পরিস্থিতিতে, এবং বলছে যে আমাদের রিজার্ভ আছে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে না, বাইরে থেকে আসছে না, বাইরেরটা বাদ দেন রে ভাই, আপনার আশেপাশে আপনি জিজ্ঞেস করেন যে আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা ইনভেস্ট করছে কিনা, তারা তো করছে না। কেন করবে? কারণ সে তো নিরাপত্তা পাচ্ছে না। ওইখানে তো চাঁদাবাজরা যাচ্ছে, ওখানে বিএনপির চাঁদাবাজ যাচ্ছে, জামাতের চাঁদাবাজরা যাচ্ছে, অন্য তো এনসিপির চাঁদাবাজরা যাচ্ছে। এত চাঁদাবাজকে দিয়ে তো সে ব্যবসা করতে পারবে না। আগে তো একটা চাঁদাবাজির একটা কোটা আছে যে আমি কত % চাঁদা দেবো, এখন তো 3 গ্রুপ আসতেছে, তারপরে এক দলেরও আবার 3 গ্রুপ যায়। আমি কথা বলতেছি বলে যে ভাই বিএনপি থেকেই যায় 3 গ্রুপ, কারে চাঁদা দেবো, কিভাবে করতে? এখন ইনভেস্টমেন্ট না করে তারা এইভাবে বসে আছে, এই জন্যই বসে আছে। এই জন্যই আমরা চাচ্ছি যে যেই দলই আসুক, একটা ফেব্রুয়ারিতে যে আপনারা নির্বাচনের তালবাহানা করেন না, ফেব্রুয়ারিতে নির্বাচনটা দিয়ে দেন, ডক্টর ইউনূসকে সহায়তা করেন যে একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার আসুক, দেশের মধ্যে একটা শান্তি যাতে আমরা চাই যে যেই রাজনৈতিক দলকে জনগণ পছন্দ করে, সেটা যেই আদর্শের হয়ে থাকুক, জনগণের ভোটে আসবে তারা। কিন্তু আপনারা নিশ্চিত করেন যে ভোটটা যাতে ফেয়ার হয় এবং মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে। আরেকটা বিষয় আপনারা তো ধরেই নিয়েছেন, জামাত আপনারা ছাড়া তার কাউরে আনবেন না, তবুও সুখে থাকেন আপনারা। আওয়ামী লীগের ভোট দিয়েন না, জামাতকে ভোট দিতে দিয়েন না, জামাত না, জাতীয় পার্টিকে ভোট দিতে দিয়েন না, নিজেরা ভোট করে তবু একটা সরকার আনেন, তবু একটা চেহারা আমরা দেখি যে কি ধরনের সুখের নহর আপনারা কিভাবে বয় দিতে পারেন। সেই জিনিস জাতির একটু জানার দরকার আছে। জাতি এটা এই জন্যই চায় যে তারা যে পরিস্থিতিতে পড়েছে, যেটা যে 5 আগস্টের পর থেকে যারা যে মানে আগে ছিল, এটা বলে কড়াইতে ছিল, তারপর এখন আগুনে পড়ে গেছে, এই পরিস্থিতি থেকে মানুষ উত্তরণ চায়, জনগণ উত্তরণ চায়। জনগণ, আপনারা রাজনীতি করেন, আপনাদের আরো বেশি বোঝা উচিত জনগণ কি চায়।
জনগণ তো বলতেছে, আপনারা জনগণের কাছে যান না, হয়তো জনগণের কথা শুনেন না, আপনারা হয়তো একতরফা শোনেন, হয়তো আপনারা আরেকটা শ্রেণী আছে ওই শ্রেণীর কাছে যান না, আপনারা ওই গল্পই শুনতে চান যে গল্প আপনাদের ভালো লাগে, যে ডক্টর ইউনূস শান্তিতে রেখেছে আমাদেরকে, ডক্টর ইউনূসের পরে আমরা যারা ক্ষমতায় আসবো তারাও শান্তিতে নহর বইয়ে দেবো। আরেকটা বিষয়, যেতে জুলাই সনদ নিয়ে যেই পেঁচাল চলতেই আছে, এটা ওনারা সমাধান করতে পারছে না, দিনের পর দিন বৈঠক করে। এখন হেলিকপ্টার করে, যে উড়োজাহাজে করে গেছে নিউ ইয়র্কে, সে জানি না যাওয়ার পথে সে সলা পরামর্শ কিছু করছে কিনা। ওইখানে গিয়ে 3 দলের যে নেতাকে গার্ড হিসাবে নিয়ে গেছে, সেফ গার্ড, যে ডিম মারলে যাতে ওদের গায়েও পড়ে, সেই পরিস্থিতি কালকে রাত থেকে দেখতেছি। সেফ গার্ড কালকে রাতেই তো দেখতেছি, সেটা দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি রাস্তায় নেমে করছে। আগে এটা আওয়ামী লীগে করতো, এখন বিএনপি বলতেছে আমাদের মহাসচিব আসতেছে, সো আমরা তো ছেড়ে দেবো না আমাদের মহাসচিবকে অপমান করা। সো মুখোমুখি বাংলাদেশকে বহির্বিশ্বেও নিয়ে গেছে, এক ধরনের ঝগড়া ফ্যাসাদের জাতি আমরা, এটা এখন ইন্টারন্যাশনালি নিয়ে গেছে। এবং ডক্টর ইউনূস সুচারুভাবে এটা তার যাওয়ার বিদায় বলে, আমি জানি না বিদায় কিনা, মানে তার শেষ বলতে পারি এটা। বিদেশে কেন বলছে? শেখ হাসিনার সময় তো আমরা দেখেছি শেখ হাসিনা নিউ ইয়র্ক গেলে সেখানে বিএনপির আন্দোলন আমরা করছে, আবার বিএনপিও করছে। বিএনপি যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিল তখন করছে, আমি নিচে চোখে দেখে এসেছি এই কালচার। কেবল ডক্টর ইউনূসকে দোষ দেওয়া না, ডক্টর ইউনূসকে দোষ দেওয়া যে এই লেভেলে ছিল না। কারণ হচ্ছে যে ওই সময়ে তারা দেশে অন্তত কথা বলতে পারতো, রাজনৈতিক দলগুলো। এখন তো এখানে তো কথা বলার কোনো শক্তি নাই দেশের মধ্যে বিরোধীদের বা বিএনপি আওয়ামী লীগের। তো তারা সর্বোচ্চ প্রয়োগটা তাহলে বাইরে করছে, এবং বাইরে তারা যে রাজনৈতিক দলগুলো যে দোকান খুলে রেখেছে, সবকটা রাজনৈতিক দল, এগুলো কিন্তু সাংবিধানিকভাবে এটাকে অ্যালাউ করে না, আমাদের আরপিওতেও এটা অ্যালাউ করে না, কিন্তু ওনারা এটা খুলেছেন বিশেষ প্রয়োজনে। এখন মনে হচ্ছে যে এটা যথার্থই ছিল। তাহলে কারণ হচ্ছে দেশে যখন কথা বলতে পারি না, তাহলে বিদেশে কথা বলবো। আমি জুলাই সনদের কথা বলছিলাম, যে ওনারা যে সনদটা তৈরি করছেন, যে পবিত্র গ্রন্থ বানাচ্ছেন, সেই পবিত্র গ্রন্থ লিখিত থাকলে হবে, এটা ধারণ করবে কে? এই চোর বাটপার যদি একই রকম থাকে, যদি এই কর্তৃত্ববাদী শাসন একই রকম থাকে, যদি আমাদের মেন্টালিটি এটা থাকে যে বিরুদ্ধ মত কেন আছে, তাকে কেন জেলে ধরা হয় না, তাকে কেন মারা হয় না, তো তাহলে এই পবিত্র বাণীগুলো তো দরকার না, এগুলো সব আবর্জনা হয়ে থাকে। ধন্যবাদ আনিস আলমকে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, একটি অভিযোগ তিনি করেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শান্তিপূর্ণ ঘুমের অধিকার ছিল, নিত্য প্রয়োজনীয় পণ্য জনগণের সহনীয় পর্যায়ে ছিল, কি বলবেন? সবসময় ছিল না, বাট কিনে এটা ছিল যে কিনে শান্তিপূর্ণ ঘুম যেতে পারতো, ঘুমাইতে পারে। আরেকটা হচ্ছে যে দ্রব্যমূল্য আওয়ামী লীগ আমলেও কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু যেটা ভালো যে জিনিসটা ছিল, আমি যে 200 টাকায় জিনিস একটা কিনে বাড়িতে নিয়ে যেতে পারছি, আর এখন 150 টাকা কিনে আমি বাড়িতে নিয়ে যেতে পারছি না। লাভ ক্ষতি এবার আপনি হিসাব করেন। যদি একটু প্রথম কথা হচ্ছে, আনিস ভাইকে শুরুতে যেটা জিজ্ঞেস করেছি, এটা উনি 2 মিনিট হুমকি আকারে নিয়েছেন। আমি যেটা বলেছি যে আপনি দ্বিমত প্রকাশ করার কারণে আপনাকে কেউ হুমকি দিচ্ছে কিনা এটা আমি জানতে চাই, কারণ এটা আমিও প্রতিবাদ করবো। আনিস ভাইয়ের অলমোস্ট সব কথার সাথে আমার দ্বিমত আছে। একটা দুটা চাঁদাবাজির কথা বলছেন, এটা জেনুইন কথা। ফেব্রুয়ারিতে ভোট হওয়া উচিত, এটার সাথে একমত। আমার দল ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে। বাকি অলমোস্ট সব কথাই হচ্ছে আমি আওয়ামী লীগের 16 বছরের বয়ানের একটা রিজেম্বলেন্স দেখলাম আর কি, এবং যেটার সাথে আমি রেসপেক্টফুলি ওনার সাথে দ্বিমত করছি। প্রশ্ন কথা হচ্ছে, দেখবেন যে যখনই আমরা আমাদের আজাদির লড়াইটাকে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে নেই, এবং গণ অভ্যুত্থান যে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে একটা লড়াই, একটা জনগণের মানে প্রচন্ড রকম স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, এইটাকে আনিস ভাইরা মেনে নিতে পারছেন না। এবং ওনারা দেখবেন একটা অভিযোগ করেন প্রায়, যে আমরা এইটাকে 71-এর মুখোমুখি করছি, এটাকে আমরা 47 মনে করতেছি। আপনি জেনারেল আপনি ইন্টারভিউ করেন না? আমি তো গ্রামে গত 1 সপ্তাহ গ্রামে কাটায় আসলাম, আমাদের গ্রামে যাওয়ার জন্য বলছে, কারেক্ট অ্যাডভাইস, রেগুলার যাচ্ছি, এবং ওনাদের থেকে গ্রামে গঞ্জে সাধারণ মানুষ চরে টরে গিয়ে টিয়ে সব জায়গাতে কথাবার্তা বলছি। গ্রামের মানুষদের ভিতরে কি আসলে এই জিনিসগুলো এইভাবে কাজ করে? এভাবে কাজ করে না তো। ওনারা বাংলাদেশকে এইভাবে দেখে না। আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে যেভাবে দেখা হচ্ছে, দেশের মানুষ বাংলাদেশকে এইভাবে দেখেন না। অতএব সেই জায়গাতে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেই 71-কে ছোট করা হয়। শেখ মুজিবের গ্লোরিয়াস পিরিয়ডের কথা তো বললাম, 14 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কিন্তু উনি শেষের জীবনের যে 3.5 বছর যা করেছেন, হিস্টোরিক্যাল রেকর্ড, যে উনি তো এগুলো করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি ওনার আগের মহত্ব শেষ হয়ে গেছে? না, আগের মহত্ব আগের জায়গাতে আছে, কিন্তু শেষে যা ক্ষতি করেছেন রাষ্ট্রের, সেটাও আমাকে বলতে হবে। রাষ্ট্রের দায়টা এরকম, কারণ কোন রাজনৈতিক নেতাকে আমরা নবী মনে করি না। আপনি তার প্রশংসা করছেন, কিন্তু তার স্বাধীনতায় সে অবদান সেটাই স্বীকার করেন না, তার কি বাকিগুলো কি দরকার নাই? অবদান হচ্ছে যে এটা তো ফ্যাক্টস। আমি তো বইয়ের রেফারেন্স দিলাম, মুক্তিযুদ্ধের প্রধান মানে সংগঠক তাজউদ্দিন আহমেদের লেখা থেকে বললাম। এখন তার লেখা যদি আপনার যাত্রার ডায়েরি মনে হয়, আপনি ছোটবেলায় আপনার চাচার কাছ থেকে কি শুনেছেন, এটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, দ্যাটস ফর দ্য লিসেনার্স এন্ড দ্য ভিউয়ার্স টু। ধন্যবাদ।